নমস্কার। আজ আমি আমার মফস্বল এলাকার শিক্ষিত তরুণ তরুণীদের দক্ষতা ও যোগ্যতা নিয়ে দু চার কথা বলার চেষ্টা করব। আমি গ্রামে বা মফস্বল এলাকায় থাকি, তাই তাদের সম্বন্ধে একটা স্পষ্ট ধারণা আছে। তাদের দক্ষতা এবং যোগ্যতা নিয়ে শহর এলাকার সম্বন্ধে কিছুটা বুঝলেও কতটা জানতে পারি না। এই শিক্ষিত তরুণ তরুণীরা তোমরা আমার সন্তানের মতন, তাই আমাকে না ভুল বুঝে তোমরা তোমাদের দক্ষতা ও যোগ্যতা কোন পর্যায়ে আছে সেটা নিয়ে একটু বোঝার চেষ্টা করবে। আমাদের গ্রামগঞ্জের দিকে মাধ্যমিক পাস ছেলে মেয়েদের অন্তত 60% বেশি তারা নিজের বাড়ির ঠিকানাটা পর্যন্ত ইংরেজিতে লিখতে পারে না। তাদের পরিবারের সদস্যগুলোর নাম ইংরেজিতে লিখতে পারে না। উচ্চ মাধ্যমিক ও স্নাতক পাশ করেও এরা যখন কোনো ব্যাংকে বা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলতে যায়, সেই অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম ফিল আপ করার ক্ষমতা তাদের নেই। এমনকি তারা পঞ্চায়েত, স্কুল, কলেজ বা ব্লকে একটা বাংলায় মামুলি বিষয় নিয়ে একটা আবেদনপত্রও লিখতে পারে না। MA BEd করে অনেক ছেলে মেয়ে আমাদের এই মফস্বল এলাকায় বসে আছে। এরা সেই SSC বিজ্ঞাপন বেরোবে কবে সেই আশায় বসে থাকে এবং সেই SSCর পরীক্ষার বইপত্র এক আধটু নাড়াচাড়া করেই বুঝতে পারে যে তাদের দ্বারা সম্ভব নয়। আর তাই তারা তাদের অভিভাবকদের রাজি করিয়ে পিছনের দরজার সন্ধান করতে ব্যস্ত থাকে। আর এই সরকারি চাকরিতে পিছনের দরজা যে একটা আছে সেটা আমরা সবাই জানি। শুধু শিক্ষকদেরই নয়, এমনকি ডাক্তারদের পর্যন্ত। কারণ বেশ কিছুদিন আগে জুনিয়র ডাক্তারদের সঙ্গে স্বাস্থ্যমন্ত্রীর যে লাইভ স্ট্রিমিং মিটিং হয়েছিল, সেখানে জুনিয়র ডাক্তারদের এক প্রশ্নের উত্তরে প্রায় হিমশিম খেতে হয়েছিল স্বাস্থ্যমন্ত্রীকে, এবং তিনি কোনো রকম সে অবস্থা সামাল দেন এবং সেটা প্রমাণ হয় যে এখানেও বহু ডাক্তার ওই পিছন দরজা দিয়ে এসেছে। ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর ব্যাপারে বলি, এই মফস্বল এলাকার ইঞ্জিনিয়ারিং কলেজগুলোতে সাধারণত জয়েন্টের নিচের দিকে র্যাঙ্কের ছেলেরাই আসে এবং এখানকার পরিকাঠামো এতই খারাপ যে শিল্পপতিরা সবই জানে, তাই এখানে কোনো ক্যাম্পাসিং ইন্টারভিউ করতে তারা আসেই না। ছাত্রদের চাপে যদি বা এই প্রতিষ্ঠানগুলো দু একটা কোম্পানিকে ধরে বেঁধে নিয়ে আসে, তাও সেখানে এসে তারা 1 থেকে 2% ছেলেও পায় না। নার্সিং ক্ষেত্রেও তাই অনেক মেয়েই দেখা যাচ্ছে গভর্নমেন্ট প্রতিষ্ঠান থেকে নার্সিং করে এসে এখনো ঘরে ঘরে বসে আছে, কবে সরকার ডাকবে এই আশায়। তাদের সেই সাহস নেই যে কর্পোরেট হসপিটালগুলোতে গিয়ে ইন্টারভিউ দিয়ে আসে, কারণ সেখানকার যে পরিকাঠামো, সেখানে চাকরি করতে গেলে যে স্মার্টনেস, যে ইংরেজি বা হিন্দিতে যে কমিউনিকেশনের স্কিল থাকতে হবে, এই ব্যাপারগুলো তাদের ভেতরে নেই এবং তার সেই ধারণাটাই নেই। তাই বাধ্য হয়ে কবে সরকার ডাকবে সেই আশায় তারা বসে থাকবে। এই কয়েকদিন আগেই প্রফেসর ডক্টর বিপ্লব পাল মহাশয়ের একটা ভিডিওতে দেখছিলাম যে তিনি বলছিলেন যে কর্পোরেট সেক্টরগুলোর অনেক যোগ্য কর্মীর দরকার এই মুহূর্তে, কিন্তু তারা কোনো যোগ্য কর্মীই পাচ্ছে না। এমন এমন ছেলে ইন্টারভিউ দিতে যাচ্ছে যে তাদের নিজের সাবজেক্টের উপর কোনো দখলই নেই, আবার যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছে সেই কোম্পানির বিষয়ে কোনো খোঁজ খবর না নিয়ে তারা যায়। তাই ফল যা হবার তাই হয়। চাকরির বাজার মন্দা, এটা নিঃসন্দেহে সত্যি কথা, কিন্তু চাকরির বাজার মন্দা এইটার
অজুহাত দিয়ে নিজের দক্ষতা ও যোগ্যতাকে আড়াল করার চেষ্টা করার কোনো প্রয়োজন নেই। নিজেদের তৈরি করার জন্য এখন অনেক কিছু আছে। ইন্টারনেটে বহু ভালো ভালো অ্যাপস আছে, টুল আছে, যেগুলো দিয়ে নিজেদের নলেজকে নিজে মানে নিত্য নৈমিত্তিক আপডেট এবং আপগ্রেড করা যেতে পারে। কিন্তু সেই চেষ্টাই এদের ভেতরে, এই গ্রামগঞ্জের শিক্ষিত তরুণ তরুণীদের ভেতরে নেই। এরা বেশিরভাগ সময় ফেসবুক, ইনস্টাগ্রাম এইসব নিয়েই সময় কাটায়। নিজেদের দক্ষতা বাড়াবার কোনো চেষ্টাই এদের নেই। আর সরকারি চাকরির আশায় বসে না থাকাই ভালো, কারণ কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, এদের সবাই এই একই রাস্তায় হাঁটছে, যে সরকারের উপরে খরচ কমানোর জন্য। অর্থাৎ সরকারি কর্মচারী এরা একদমই নেয়া কমিয়ে দিচ্ছে, বা অলরেডি কমিয়ে ফেলেছে। এটাই উদ্দেশ্য এখন প্রাইভেটাইজেশনের দিকে। অর্থাৎ এখন শিক্ষিত তরুণ তরুণীদের মানে কাজকর্ম পেতে গেলে ওই প্রাইভেট কোম্পানিগুলোর দিকেই যেতে হবে। এবং প্রাইভেট কোম্পানিগুলো কিন্তু ওই ডিগ্রিটা একটা নামমাত্র দেখতে হয়, কিন্তু ডিগ্রি নিয়ে তারা ছেলে নেয় না। তারা নেয় ওই ছেলেটির দক্ষতা, কর্মদক্ষতা কতখানি, তার কর্মের যোগ্যতা কতখানি, এটা দেখেই তারা অ্যাপয়েন্টমেন্ট দেয়। তাই সরকারি আশার চাকরিতে বসে না থেকে নিজেদের নিত্য নৈমিত্তিক আপগ্রেড করে যাও, নলেজকে আপডেট করে যাও এবং এইভাবে নিজেদের তৈরি করো। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা আজকে এখানেই শেষ করছি।